যদি নির্বাসন দাও, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। আজকে আমরা পড়ে নিচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যদি নির্বাসন দাও কবিতাটা সম্পূর্ণভাবে। প্রতিটা লাইন আমি তোমাদের ধরে বোঝাবো এবং আমার ছোট্ট অনুরোধ, অবশ্যই তোমরা বইটা সামনে নিয়ে বসবে, কারণ প্রত্যেকটা ওয়ার্ড যেগুলোর মানেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো কিন্তু পেন্সিল দিয়ে মার্কিং করে নাও সেই ওয়ার্ডগুলোর পাশে পাশে। আচ্ছা, কবিতায় ঢোকার আগে আমরা কবি সম্পর্কে একটু জেনে নিই। যদিও সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তোমরা নীল মানুষের কাহিনীতে পরিচিত হয়ে গেছো, তবু একটু হালকা আভাস আমরা পেয়ে নিতেই পারি। কবির জন্ম হয়েছিল বাংলাদেশের ফরিদপুরে এবং আমরা জানি আনন্দবাজার পত্রিকায় তিনি অনেক দিন ছিলেন। অনেক উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ লিখেছেন, বন্দি জেগে আছো, একা এবং কয়েকজন, দেখা হলো ভালোবাসা বেদনা ইত্যাদি। আর তার ছদ্মনামগুলো কি কি ছিল? নীল লোহিত, নীল উপাধ্যায়, সনাতন পাঠক ইত্যাদি। মানে কাব্য, উপন্যাস, গল্প সব মিলিয়ে কবি প্রায় 200-র বেশি গ্রন্থ রচনা করেছেন। তিনি সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছেন। 2012 সালের 23শে অক্টোবর কবির জীবনাবসান হয়। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসি কবিতার মধ্যে। প্রত্যেকটা লাইন ভীষণ ভালো করে বুঝে নাও। যদি কোথাও কোনো অসুবিধা কখনো থেকে থাকে অবশ্যই তো আমাকে জানাবে। দেখো, প্রথম লাইন হচ্ছে, প্রথম প্যারা, বইটা সামনে রেখো। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। অর্থাৎ কবি এই কবিতায়, শুরুতে আগে বলে দিই, কবি এই কবিতায় একদিকে যেমন তার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের উল্লেখ করেছেন, অপরদিকে কবি সমাজের একটা বীভৎস বিধ্বংসী রূপটাও তুলে ধরেছেন। অর্থাৎ দুটো জিনিসকে তিনি সিমিলার করে একইভাবে নিয়ে এসেছেন এই কবিতার মধ্যে। অর্থাৎ কবি হচ্ছেন বাংলাদেশের মানুষ, কিন্তু তাকে কিন্তু আমরা পেয়েছি কিন্তু পশ্চিমবঙ্গের বুকে। তাহলে কবিকে বাংলাদেশ ছেড়ে চলে আসতে হয়েছিল কোনো না কোনো কারণে। যখন একটা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয়েছিল, যখন সমস্ত পূর্ব বাংলার লোককে চলে আসতে হয়েছিল এই পশ্চিম বাংলায়, তখন কিন্তু যারা তার নিজের দেশকে, মাতৃভূমিকে ছেড়ে এসেছিলেন, তাদের প্রত্যেকের মনে কিন্তু ভীষণভাবে একটা প্রভাব পড়েছিল। কারণ নিজের মায়ের কোলকে ছেড়ে যেমন কোনো শিশু যেতে পারে না, ঠিক তেমনি মাতৃভূমিটাও হচ্ছে সেই মায়ের সমানই। সেখান থেকে ছেড়ে আসাটাও ছিল খুবই বেদনাদায়ক। তাহলে সেই জায়গা ছেড়ে আসার জন্য কি কি স্মৃতি মানুষকে প্রভাবিত করে থাকে বা কি কি স্মৃতি মানুষকে ভীষণভাবে কষ্ট দিয়ে থাকে, তারই একটা সুন্দর চিত্রপট বা ছবি আমরা দেখতে পাবো কিন্তু এই কবিতার মধ্যে। তা কবি এই কবিতার লাইনে কি বলছেন? যদি আমাকে নির্বাসন দাও, মানে যদি আমাকে তাড়িয়ে দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো। কোথা থেকে তাড়িয়ে দেবে? আমাকে তাড়িয়ে দেবে আমার নিজের মাতৃভূমি থেকে। যদি তুমি আমাকে তাড়িয়ে দাও, তাহলে আমি, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, অঙ্গুরি মানে হচ্ছে আংটি, তাহলে আমি ঠোঁটে আংটি ছোঁয়াবো। সেই আংটিটা কবি কেন ছোঁয়াবেন, এ কথা কেন বলছেন? না, এই কথা কবি এই জন্য বলছেন যে কোনো এক সময়ে দেখা যেত বড় বড় রাজরাজাদের ক্ষেত্র এবং বিপ্লবীদের ক্ষেত্র, তারা কিন্তু আংটির মধ্যে, আগেকার দিনে রাজরাজারা রাখতেন সাপের বিষ আর বিপ্লবীরা রাখতেন পটাশিয়াম সাইনাইড আংটির মধ্যে। যখনই কখনো কোনো বিপদ বুঝতেন, তখনই সঙ্গে সঙ্গে সেই আংটিটি খুলে নিয়ে মুখে ছোঁয়াতেন এবং তখনই তারা মারা যেতেন। অর্থাৎ একটা পারিপার্শ্বিক কষ্ট থেকে নিজেকে মুক্ত করার জন্য বা পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করার জন্য তখন তারা মৃত্যুটাকে বেছে নিতেন। তাহলে এই ক্ষেত্রে কবি কি বলছেন? তা বিপ্লবীরা যেরকম ধরো নিজেদের প্রাণটা ত্যাগ করতেন এরকম মুখে আংটি ছুঁয়ে, যাতে কোনো গোপন তথ্য ইংরেজরা বের করে নিতে না পারে, সে যেন তার নিজের মাতৃভূমিকে নিজের কাছেই গোপন রাখতে পারে। তা কবি সেরকম একটা উপমা দিয়েই উনি বলতে চাইছেন, কি বলতে চাইছেন? যদি আমাকে আমার দেশ থেকে নির্বাসন দিয়ে দাও, তাহলে
সেই নির্বাসনের থেকে আমি কাকে বেছে নেব? আমি মৃত্যুকে বেশি বেছে নেব। অর্থাৎ নির্বাসন যাওয়ার আগেই আমি আমার মুখে অঙ্গুরি ছোঁয়াবো, ঠোঁটে অঙ্গুরি ছোঁয়াবো, মানে আংটি ছোঁয়াবো, এবং সেই বিষ পান করে আমি মারা যাব। আচ্ছা, পরের লাইনে কি বলেছে? বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ। বিষণ্ণ আলো অর্থাৎ যেই আলোটা কিনা দুঃখে পরিপূর্ণ বা বিষাদে পরিপূর্ণ। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা আলোকে কেমন দেখতে পাই? আমরা যখন অন্ধকারের পরে আলোকে পাই তখন কিন্তু সেটা আমাদের কাছে ভীষণভাবে মূল্য রাখে, এবং আমরা প্রত্যেকেই জানি আলো ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। রাতের অন্ধকারকে দূর করার জন্য আমরা আলো জ্বালাই, আর দিনের আলো তো আমরা সূর্যের থেকে পেয়েই থাকি। তাহলে যেই আলো আমাদের প্রাণ দান করছে, যেই আলো আমাদের মধ্যে সতেজতা আনছে, যে আলোর মধ্যে রয়েছে সমস্ত মাধুর্য, সেই আলোকেই কবি কি বলছেন? বিষণ্ণ বলছেন। কেন কবি সেই আলোকে বিষণ্ণ বলছেন? অর্থাৎ সেই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতির বুকে কবি বসেছিলেন, বা বাংলাদেশের যে পরিস্থিতি কবি উপলব্ধি করেছিলেন, সে ধরো মারপিট হোক, দাঙ্গা হাঙ্গামা হোক, হানাহানি হোক, মারামারি হোক, সেই পরিস্থিতিটাকেই, মানুষের মনে যে ভয়াবহ একটা সময় চলছিল, সেই ভয়াবহতাটাকেই, এই সমস্ত কিছুটাকেই কেন্দ্র করে কিন্তু কবি সেই আলোকে বলছেন বিষণ্ণ আলো। তাহলে বিষণ্ণ আলো এই বাংলাদেশ। আর নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ। নদীর শিওর, শিওর মানে হচ্ছে মাথা। অর্থাৎ নদীর মাথায়, নদীর মাথা বলতে কবি এখানে নদীর পাড়টাকে বলছেন। অর্থাৎ তুমি যদি তাকাও, তুমি দেখবে একটা নদীর পাশে যদি দিগন্ত বিস্তৃত খোলা মাঠ থাকে, এবং তাকেই দেখলে মনে হবে যেন সেই মাঠের ওখানে বা নদীর পাশে যদি কোনো গাছপালাও না থাকে, যদি শুধু আকাশ আর নদীর যদি সংযোগস্থলকে আমরা দেখতে পাই, তাহলে কি দেখব? সম্পূর্ণ আকাশটা যেন এসে মিশে গেছে নদীর সাথে। আর ওই আকাশের বুকে যে মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে, সেই মেঘগুলো যেন নেমে এসেছে নদীর কাছাকাছি। তাহলে এই যে প্রকৃতির একটা অপরূপ শোভা, একটা সৌন্দর্য, সেটাই কিন্তু কবি এই লাইনটার মধ্যে তুলে দিয়েছেন। কি বলছেন? নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ। অর্থাৎ আকাশের বুকে যে মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে, যে মেঘগুলো একদম কাছাকাছি, সেই দূর থেকে যেন মনে হচ্ছে যেন নদীর মাথার কাছে সেই মেঘগুলো যেন ঝুঁকে পড়েছে। আর কি না, প্রান্তরে দিগন্তর নির্নিমেষ। প্রান্তর মানে হচ্ছে কি মাঠ, দিগন্ত বিস্তৃত একটা বড় মাঠ, যেখানে তুমি তাকিয়ে দেখলে, মানে চোখের পাতা যদি তুমি না ফেলো, নির্নিমেষ মানে হচ্ছে পলকহীন, অর্থাৎ চোখের পাতা না ফেলে তাকিয়ে থাকা, অর্থাৎ তুমি নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছো, সেই সৌন্দর্যটাকে তুমি অবাক চোখে দেখছো। সেই প্রান্তরটা কি বলছে? দিগন্ত বিস্তৃত প্রান্তর। এ আমারই 3.5 হাত ভূমি। অর্থাৎ এই দিগন্ত বিস্তৃত মাঠ, এই নদীর বুক, নদীর বুকে মাথা রেখে যাওয়া মেঘের সারি, আকাশের বুকে ভেসে থাকা মেঘের সারি, এই সৌন্দর্য মিশ্রিত যে বাংলাদেশ, সে বিষণ্ণ আলোয় আলোকিত হলেও, সেই পরিস্থিতিতে থাকলেও কবি কিন্তু সেখানকারই একজন মানুষ। সেই বাংলাদেশেরই মাটির বুকে তিনি থেকে যেতে চান। অর্থাৎ আমারই, এই ভূমিটা হচ্ছে আমার। 3.5 হাত ভূমি কেন বলছেন? 3.5 হাত ভূমি কবি এই কারণে বলছেন যে একটা মানুষের দৈর্ঘ্য তার নিজের হাতে 3.5 হাত হয়ে থাকে। এবং আমরা জানি বাংলাদেশ যে এখন বর্তমানে যারা থাকেন তারা হচ্ছে মুসলমান, এবং সেখানে মারা গেলে মুসলমানদের কি দেওয়া হয়? কবর দেওয়া হয়। আমাদের হিন্দুদের পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু তাদেরকে কবর দেওয়া হয়। তা কবি সেই প্রসঙ্গেই বলছে, যদি আমাকে তোমরা মেরে ফেলো, যদি আমার দেহটা যদি মাটির সঙ্গে বিলীন করে দাও, এই ভূমি মানে এই মাটির সঙ্গে বিলীন হয়ে যাওয়া মানে কি, আমি এর মায়ের বুকেই হারিয়ে যাব, এই মাতৃভূমির মাটিতেই আমি এখানে আমি কি হয়, বিলীন হয়ে যাব, মিশে যাব। তাহলে আমার জন্য কি করতে হবে? না, 3.5 হাত একটা কবর খুঁড়তে হবে। অর্থাৎ নির্বাসনের থেকে এই 3.5 হাত কবরের মধ্যে নিজের প্রাণটা, অর্থাৎ আমি মরে গিয়েও নিজেকে ওখানে যদি বিলিয়ে দিতে পারি, তাতেই আমি কি খুঁজে পাবো? শান্তি খুঁজে পাবো। ঠিক আছে, আমি অষ্টি অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। অর্থাৎ এটাকেই কবি আবার রিপিটেশন করছেন। পরের স্ট্যান্জায় চলে এসো, সেখানে কবি কি বলছেন? ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম, এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম।
ধান খেতে চাপ চাপ রক্ত। কবি ধান খেতে চাপ চাপ রক্ত বলতে কবি কি বলছেন? কবি একথা এখানে এটাই বলতে চেয়েছেন যে এই যে ধান ক্ষেত দেখছো, এখানে প্রচুর অসংখ্য ঘটনা ঘটে গেছে। মানুষের রক্তারক্তি, খুনোখুনি, মারামারি, অনেক রক্তক্ষয়ী বিপ্লব ঘটেছে। কোথায়? এই মাঠে ঘাটে। তাহলে এই যে রক্তক্ষয়ী বিপ্লব যে ঘটেছে, সেই রক্তক্ষয়ী বিপ্লবের রক্ত লেগে আছে কিন্তু এই মাঠঘাটগুলোতে। আবার এই মাঠেই আমরা কি করছি? আমরা করছি ধান চাষ, ফসল উৎপন্ন করছি। অর্থাৎ একদিকে এই মাটি যেমন রক্তে রাঙা, অপরদিকে এই মাটি আবার সবুজ শস্য শ্যামলায় পরিপূর্ণ। আমাদের কি করছে? প্রাণদায়ী মা হয়ে আমাদের অন্ন যোগাচ্ছে। তাই কবি এখানেই তাই বলছে। তাহলে প্রথম লাইন ছিল ধান খেতে চাপ চাপ রক্ত, মানে হচ্ছে এই রক্তক্ষয়ী বিপ্লবের যে ঘটনাগুলো ঘটে গেছে সমস্ত মাঠে ঘাটে, সমস্ত জায়গা জুড়ে, সেই রক্তের ছোপ যেন রয়ে গেছে এই ধান ক্ষেতের মাটিতে, সেটাই কবি এখানে বোঝাচ্ছেন। আর পরের লাইনে কবি কি বলছেন? এইখানে ঝরেছিল মানুষের ঘাম। অর্থাৎ যেই মাটিতে এই রক্তক্ষয়ী বিপ্লবগুলো ঘটে গেছে, সেই মাটিতেই মানুষের ঘাম। অর্থাৎ মানুষ যখন পরিশ্রম করে ফসল উৎপাদন করেছে সেই মাঠে, সেই ধানের জমিতে, তখন মানুষের পরিশ্রমের যে ঘাম, সেই ঘাম কিন্তু এই মাঠেই পড়েছিল। অর্থাৎ পরিশ্রমী মানুষের ঘামের বিনিময়ে মানুষ কিন্তু কি করেছে? এই ধান খেতে ধান উৎপন্ন করে, শস্য উৎপন্ন করেছে। অর্থাৎ শস্য শ্যামলা ভূমি আমাদের কি করেছে? অন্ন জুগিয়েছে। ওকে, পরের লাইনে চলে এসো। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। স্নানের আগে কেউ কেউ নদীকে প্রণাম করে। তোমরা নিশ্চয়ই যদি কেউ গঙ্গায় গিয়ে থাকো বা কোনো নদীতে স্নান করে থাকো, যে কোনো নদীতে নিশ্চয়ই দেখেছো যারা ব্রাহ্মণ থাকে তারা গায়ত্রী মন্ত্র জপ করে স্নানের আগে, সূর্যকে প্রণাম করে, বা অনেকে বিভিন্ন মন্ত্র পাঠ করে তারপরে স্নান করে, বা কাউকে পুরুষদের কিছু তর্পণ করে অনেকে স্নান করে। মানে বিভিন্ন জন বিভিন্নভাবে স্নানের আগে কি করে? পূজা আহ্নিক সেরে নিয়ে স্নান করে, বা স্নানের সময় পূজা আহ্নিক সারে। তাহলে কি এই যে স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম, অর্থাৎ নদীর বুকে দাঁড়িয়েই কিন্তু এই কাজগুলো হয়। তোমরা এগুলোও জানো যে যখন কোনো মানুষ মারা যায় তখন তার কাজগুলো কিন্তু নদীর বুকেই করা হয়। যখন কোনো পুজো হয় তখন দেবীকে বিসর্জন কিন্তু সেই নদীর বুকেই করা হয়। অর্থাৎ নদীকে কেন্দ্র করেই কিন্তু আমাদের যে কোনো এই কাজগুলো হয়ে থাকে, পূজা আহ্নিক সম্পর্কিত কাজগুলো। তাহলে যেই নদীকে আমরা দেবী বলে পুজো করছি, প্রণাম জানাচ্ছি, সেই নদীকে কেন্দ্র করেই কিন্তু আমরা আবার কি করছি? ধ্বংসলীলায় মেতে উঠছি। কিভাবে উঠছি দেখো, পরের লাইনে কবি সেটাই বুঝিয়েছেন। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরিরা, শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি। আচ্ছা, লুঠেরা ফেরিরা, লুঠেরা মানে যে লুট করে নিয়ে যাচ্ছে, আর ফেরিরা মানে হচ্ছে পলাতক। আমি যে অর্থগুলো বলছি সেগুলো কিন্তু বইয়ের মানে শব্দগুলোর পাশে পাশে নোট ডাউন করে নাও, তাহলে দেখবে যখন কবিতাটা পড়বে খুব তাড়াতাড়ি মাথায় ঢুকে যাবে। তাহলে এখানে কবি আবার কি বলছেন? এখনো নদীর বুকে, অর্থাৎ যেই নদীকে আমরা প্রণাম করছি, মাতৃরূপে পুজো করছি, সেই নদীর বুকে কারা আসছে? লুঠের দল আসছে, পলাতকের দল আসছে। কারণ নদীপথটাই তখন কিন্তু আসা যাওয়ার প্রধান মাধ্যম ছিল। এবং মোচার খোলায় ঘোরে। মোচার খোলা কবি এখানে কাকে বলছে? মোচার খোলা বলতে কবি কিন্তু নৌকোটাকে বলছেন। তোমরা জানি না কখনো বাজারে মোচা দেখেছো কিনা, যারা দেখেছো, যারা গ্রাম বাংলায় থাকো তারা নিশ্চয়ই দেখেছো, বা বাজার থেকে যদি বাবারা কখনো কিনে নিয়ে আসে নিশ্চয়ই দেখেছো যে মোচা যখন খায়, বা কলা গাছের মধ্যে দেখবে কলা হওয়ার আগে না মোচা ঝোলে, দেখতে অনেকটা লালচেও না, আবার একটু কালচে লাল রঙের দেখতে হয়, ভীষণ সুন্দর দেখতে। এবার ওই মোচার খোলাটা ছাড়িয়ে না মোচাগুলোকে বের করা হয়। আর যদি মোচা না বের করা হয় তাহলে ওই মোচার খোলার মধ্যে ধীরে ধীরে ওই মোচাগুলোই আস্তে আস্তে কলায় পরিণত হয়ে যায়। তাহলে ওই যে মোচার খোলাটা দেখতে কিন্তু অনেকটা কিসের মতো বলো তো? অনেকটা নৌকোর মতো। আবার দেখবে সুপুরি গাছের যে খোলগুলো হয়, বা নারকেল গাছের যে খোলগুলো হয়, তোমরা তো এখনকার ছেলেমেয়ে হয়তো নাও দেখে থাকতে পারো, তবুও যদি দেখে থাকো আশেপাশে নারকেল গাছ থাকলে, তাহলে দেখবে ওই খোলাগুলোও কিন্তু অনেকটা শেপ হয় কিন্তু নৌকোর খোলার মতো। তাহলে কবি সেটাকেই বলছেন, মানে কবিদের দৃষ্টিভঙ্গি মানে সব দিকেই চলে। তারা প্রকৃতির বিভিন্ন জায়গায় সূক্ষ্ম দৃষ্টি দিয়ে সৌন্দর্যগুলোকে না খুঁজে 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 নিয়ে নেয়।
তা সেটাকেই কবি তাই কি বলছেন, যে ওই যে মোচার খোলাটা দেখতে অনেকটা নৌকোর মতো, নৌকোটাকে তিনি মোচার খোলার সঙ্গে তুলনা করে বলছেন যে সেই করে মানে সেই নৌকো পথ ধরে কারা এসছে, লুঠের দল এসছে, পলাতক ফেরারির দল এসছে। তারা কিভাবে আবার এসেছেও আবার গেছেও, তারা বাংলাদেশের বুকে এসে প্রচুর লুটোতরাজ করেছে, করে সেই পথ দিয়ে ফিরে গেছে, আর সেই পথ দিয়ে এসছে, এসে লুটোতরাজ করে আবার সেই পথেই চলে গেছে। এটাকেই কবি বোঝাতে চেয়েছেন এইভাবে। আর কি বলেছেন, শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি। শহর আর বন্দর পার্টিকুলার এই দুটো ওয়ার্ড কবি এখানে ব্যবহার করছেন। কেন করছেন দেখো, বন্দর মানে আমরা জানি কি, যেখানে ব্যবসা বাণিজ্য চলে, নদী পথের সংযোগস্থল, নদী আর হচ্ছে সমুদ্র পথের সংযোগস্থলটাকে আমরা বন্দর বলছি। এবং এই পথ ধরেই কি আসছে, বিভিন্ন মানুষ আসছে দেশ বিদেশ থেকে বাণিজ্য করতে, তাহলে সেই পথ ধরেই বাইরে থেকে আসছে কারা, লুঠের দলরা, ফেরারির দলরা এসে কি করছে, বাংলাদেশে প্রবেশ করছে, করে সেখান থেকে তারা লুটোতরাজ করছে, করে আবার ফিরে যাচ্ছে। বা এই যে তোমার মারামারি রাহাজানি, সে তুমি বিদেশি শত্রুই বলো বা দেশীয় শত্রুই বলো, তারা কিন্তু এই বন্দরটাকে কেন্দ্র করেই কিন্তু প্রবেশ করে, এখানেই তারা কি করে, লুটোতরাজ করে। আর সেটা কোথায়, শহরে করে, গ্রামে করে। তাই কবি পার্টিকুলারভাবে এই জায়গাগুলোকেই উল্লেখ করেছেন এই কবিতায়। তাহলে অগ্নিবৃষ্টি, এবার অগ্নিবৃষ্টি বলতে কি বলছে, বৃষ্টি তো নিশ্চয়ই আগুন ঝরিয়ে হয় না, বৃষ্টিতে আমরা জলই পাই, কিন্তু কবি এখানে অগ্নিবৃষ্টি বলতে অর্থাৎ এই যে লুটোতরাজ করতে গিয়ে ধরো যে বোমাবাজি হয়েছে বা বোমা বিস্ফোরণ হয়েছে বা যে বন্দুকের গুলি ছোড়াছড়ি হয়েছে, এই যে মানে বন্দুকের থেকে গুলি বেরোনো বা তোমার মানে যেটা বলছিলাম কি, মানে বোমা বিস্ফোরণ বলো, এগুলো তো তোমার আগুনকে কেন্দ্র করেই। তাহলে এই ঘটনাগুলোকেই কবি কি বলছেন, অগ্নিবৃষ্টি বলে কবি এখানে উল্লেখ করছেন। ওকে, এরপরে কবি কি পরের পাতায় চলে এসো, পরের পাতাটা উল্টাও, দেখো পরের পাতায় কবি কি বলেছে, বৃষ্টিতে চিক্কন তবু এক একটি অপরূপ ভোর। চিক্কন কথার অর্থ হচ্ছে চিকন, স্নিগ্ধ বা সুন্দর। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা চিকন শব্দটা ব্যবহার করব না, এই ক্ষেত্রে এই কবিতার লাইনের সাথে মিল করে আমরা স্নিগ্ধ বা সুন্দর এই শব্দটাকে ব্যবহার করছি। তাহলে কবি কি বলছেন, মানে একদিকে কবি তখন বললেন কি, তার বাংলাদেশে তার মাতৃভূমির একটা ভয়াবহ চিত্রকে তুলে দিলেন। সেখানে ছিল লুটোতরাজ, সেখানে ছিল দাঙ্গা হাঙ্গামা, সেখানে ছিল অগ্নিবৃষ্টি, মারামারি, দ্বন্দ্ব, হানাহানি, হিংসে, এসব। আবার সেখান থেকে তিনি চলে এলেন কোথায়, চলে এলেন তার বাংলাদেশের অপরূপ সৌন্দর্যে। তাহলে বুঝতে পারছো, একদিকে কবি যেমন তুলনা করছে বাংলাদেশের ভয়াবহ দিক, অপরদিকে কবি তুলনা করছেন তার প্রাকৃতিক সৌন্দর্য। অর্থাৎ যতই যা কিছু ঘটে যাক না কেন, প্রকৃতি কিন্তু প্রকৃতির মতো করেই চলছে, প্রকৃতি কিন্তু থেমে নেই। প্রকৃতি, বাংলাদেশের কোনো ঘটনা যদি ঘটে থাকে, প্রকৃতি কখনোই বলবে না যে তোমরা এসব ঘটনা ঘটাচ্ছ, চলো আমি আজকে থেমে রয়েছি, আজকে সূর্য উঠবে না, আজকে আকাশে মেঘও ঘুরবে না, আজকে বৃষ্টিও হবে না। কখনোই প্রকৃতি সে কথা বলবে না। প্রকৃতি তার নিজের ছন্দে চলবে, বাতাসও বইবে, গাছের পাতাও নড়বে, সূর্য উঠবে, অস্তও যাবে, চাঁদও উঠবে, জ্যোৎস্নাও আসবে, সব কিছুই কিন্তু প্রকৃতির বুকে যেমন যেমন সুন্দরভাবে ঘটে থাকে, ঠিক তেমন তেমনভাবেই ঘটবে। যতই রাহাজানি, মারামারি, হানাহানি, হিংসে, দেশ, যত যা কিছুই হোক না কেন মানুষের মধ্যে, সেটা সমাজের মধ্যে হচ্ছে, মানুষের মধ্যে হচ্ছে, কিন্তু প্রকৃতি তার আপন গতিতে কিন্তু এগিয়ে চলেছে। তাহলে কবি তার কবিতার মধ্যে একদিকে যেমন ভয়াবহ রূপটা তুলেছেন, একদিকে তেমনি প্রাকৃতিক সৌন্দর্যের রূপটাকেও তুলে ধরেছেন। অর্থাৎ তিনি দুটোকেই উপভোগ করেছেন, দুটোকেই নিজের মধ্যে একাত্ম করেছেন, নিজের মধ্যে নিয়ে নিয়েছেন। তাই তিনি ভালোবেসেছেন তার এই বাংলাদেশকে, তাই তিনি এখান থেকে নির্বাসন চাইছেন না। আচ্ছা, তাহলে চলে আসি আবার ওই মেন লাইনটাতে। তাহলে এখানে কবি কি বলছে, বৃষ্টিতে চিক্কন তবু এক একটি অপরূপ ভোর। অর্থাৎ যেই ভোরটাকে আগে তিনি আলোটাকে বিষণ্ণ বলছেন, সেই আলোটাকে আবার তিনি কিন্তু অপরূপ ভোর বলছেন। কেন বলছেন না, বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে আছে পুরো প্রকৃতি, তার সৌন্দর্যে প্রকৃতি মুড়ে রয়েছে, আর সেই সৌন্দর্য মণ্ডিত এই ভোরটা কবির কাছে একটা অপরূপ বলে মনে হচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরের লাইনে এসো, দেখো তারপরের লাইনটা কবি কি বলেছে, বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা। অর্থাৎ যে লাইনটা আমরা আগের পাতাতে যেটা পেয়েছিলাম, একদম শেষ লাইনের দিকে পেলাম না, ওই যে শহরে বন্ধুরা এত অগ্নিবৃষ্টি, এই অগ্নিবৃষ্টিটা কিসের জন্য,
ক্রূরতা আর রণহিংসা। ক্রূরতা মানে হচ্ছে এটা হিংসাটাকেই বোঝাচ্ছে, হিংসে, দ্বন্দ্ব, এগুলোকেই বলছে ক্রূরতা, মানে নিষ্ঠুরতা। মানুষের মধ্যেই তো রয়েছে নিষ্ঠুরতা। এবং মানুষ কখন নিষ্ঠুর হয়? মানুষ যখন স্বার্থপর হয়ে যায়, মানুষ যখন লোভী হয়ে যায়, যখন মানুষ কিছু নিজের লোভের জন্য চাহিদা বৃদ্ধি করে দেয়, তখনই কিন্তু মানুষের মধ্যে এই হিংসা ভাবটাই চলে আসে। আর তখনই হয় কি, রণহিংসা, মানে রণ মানে হচ্ছে যুদ্ধ, অর্থাৎ সেই হিংসাটা যুদ্ধে পরিণত হয়ে যায়। এবং সেটা কবি কোথায় দেখতে পাচ্ছেন না, বাজারে, গ্রামে। বাজার মানে হচ্ছে যেখানে তোমার পণ্য কেনা বেচা হচ্ছে, যেখানে অর্থের আনাদানা হচ্ছে, মানে লেনদেন হচ্ছে। তাহলে অর্থ লেনদেন যে জায়গায় হয় সেখানে অর্থলোভ থাকবেই। আর গ্রাম মানে হচ্ছে মানুষের বসবাসের জায়গা। মানুষ এক জায়গায় যখন থাকছে, তখন মানুষের নিজস্ব যে চাহিদার মধ্যেও থাকছে কি রেষারেষি, হিংসাহিংসি। তাহলে সব কিছু পরিবেশ মিলিয়ে সমস্ত কিছু ঘটনাকে কেন্দ্র করেই দেখা যাচ্ছে কি চারিদিকে রয়েছে কি একটা ক্রূরতা, একটা রণহিংসা। সেটার ছাপ কবি কোথায় দেখতে পাচ্ছেন? বাজারে আর গ্রামে। বাতাবি লেবুর কাছে জোনাকির ঝিকমিক খেলা। আবার দেখো কবি ফিরে এলেন প্রকৃতির কাছে, মানে কবি টুইস্ট করছেন, একবার এদিক থেকে একবার ওদিক থেকে। অর্থাৎ একদিকে যেমন রণহিংসাকে উল্লেখ করছেন, অবর সঙ্গে সঙ্গে তিনি দিক পাল্টিয়ে চলে আসছেন কি প্রকৃতির সৌন্দর্যে। অর্থাৎ বাতাবি লেবুর কাছে জোনাকির ঝিকমিক। জানি না তোমরা দেখেছো কিনা, তোমাদের পড়াতে গেলে অনেক কিছু চলে আসে, না বললেই নয়। আমি দেখেছি, কারণ তোমাদের থেকে আমি অনেক বড়। যখন মানে লোডশেডিং হয়ে যায়, চারিদিক অন্ধকার হয়ে যায়, এখন তো লোডশেডিং উঠেই গেছে, সেই ব্যাপারটাই নেই। বা খুব অন্ধকার জায়গা, যেখানে ধরো কোনো জঙ্গলের পাশ দিয়ে রাস্তা চলে গেছে, সেখান দিয়ে আসতে হচ্ছে, বা নিজের বাড়ির আশেপাশে কোথাও ঝোপঝাড় আছে, সেই ঝোপঝাড়ের আলো নেই, অন্ধকার, সেই অন্ধকার রাস্তা দিয়ে তুমি ঝোপঝাড় পেরিয়ে আসছো, দেখবে ওখানে মাঝে মাঝে আলো ঝলমল চিকমিক চিকমিক করে ওঠে, আর সেই আলোটাই হচ্ছে কি জোনাকির আলো। তা কবি এখানে সেই আলোটাকে কোথায় দেখতে পাচ্ছেন? বাতাবি লেবুর কাছে। অর্থাৎ কবির চোখে এই জোনাকি আলোটা বাতাবি লেবুর কাছেই ধরা পড়েছে, তাই কবি সেভাবেই প্রকৃতির ওই সৌন্দর্যটাকে নিজের এক কবিতায় তুলে দিয়েছেন। কবি এখানে কি বলছেন? বাতাবি লেবুর কাছে জোনাকির ঝিকমিক, সেটা কবি দেখতে পেয়েছেন। সেটার মধ্যে একটা অপরূপ সৌন্দর্য রয়েছে না? সেখানে কি করছে? খেলা করছে জোনাকিরা সেই আলো নিয়ে। বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা। আবার একদিকে যেমন জোনাকিরা, একদঙ্গল জোনাকি যেমন তাদের ঝিকিমিকি আলো দিয়ে সেই পরিবেশটাকে সৌন্দর্য করছে, প্রকৃতিটাকে সুন্দর করছে, অপরদিকে তেমনি একদঙ্গল মানুষ তারা বিশাল প্রাসাদে বসে আছে। মেলা মানে হচ্ছে মানুষের অনেক সমাবেশ। ওখানে খেলা হচ্ছে কাদের? ওখানে খেলা হচ্ছে জোনাকিদের, খেলা হচ্ছে বাতাবি লেবুর কাছে। আর মেলা কাদের বসেছে? মানুষের মেলা। সেখানে কোথায় না বিশাল প্রাসাদ। দুটো জায়গার তুলনাটা কেমন দেখো, একটা হচ্ছে বাতাবি লেবু আর একটা হচ্ছে বিশাল প্রাসাদ। বাতাবি লেবুতে কারা আছে? জোনাকি আছে। বিশাল প্রাসাদে কারা আছে? একদঙ্গল কাপুরুষ মানুষ আছে। সেখানে জোনাকিরা কি করছে? ঝিকমিক করে আলো দিয়ে প্রকৃতিকে সুন্দর করছে। আর ওই প্রাসাদে বসে কাপুরুষ দল মানুষরা কি করছে না, তারা নৃশংস পরিবেশ সৃষ্টি করার ফন্দি আঁটছে। এই যে বুলেট ও বিস্ফোরণ, তাদের মধ্যে যে আলোটা জ্বলছে, সে আলোটা কিসের আলো জ্বলছে? বুলেট আর বিস্ফোরণের আলো জ্বলছে। অর্থাৎ বুলেট চালালেও সেখানে আলো হচ্ছে, মানুষের মৃত্যু। তুমি যদি বিস্ফোরণ ঘটাও, সেখানেও কিন্তু আলোর বিস্ফোরণ হচ্ছে। কিন্তু তাড়াতাড়ি কিসের চিন্তা করছে? বুলেট ও বিস্ফোরণের মাধ্যমে কি করে আমি ধ্বংসলীলা চালিয়ে কিভাবে কোনো জিনিসকে নিজের করায়ত্ত করব। অর্থাৎ এটাই তো হয়ে এসছে। আমরা যখন অতীতের ইতিহাসগুলো পড়েছি, সেখানেও দেখেছি যুদ্ধের মধ্যে দিয়ে এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে নিজের করায়ত্ত করেছে। আমরা যখন নিজেদের দেশে ইতিহাস পড়েছি, সেখানেও দেখতে পেয়েছি। আমরা যখন আমাদের স্বাধীনতার গল্প পড়েছি, সেখানেও দেখতে পেয়েছি কি না, পরাধীন ভারতকে রক্ষা করতে গিয়েও কত বিপ্লবীদেরও এরকমভাবে প্রাণ দিতে হয়েছে। আর ইংরেজরা যখন আমাদের দেশকে নিয়েছে, তখন তারা কীভাবে ছিনিয়ে নিয়েছে, তারা কিন্তু এরকমভাবে কামান দাগিয়ে, তারপরে তারা এই তোমার রাইফেল বলো, বন্দুক বলো, এগুলোর ব্যবহার করে নানা জায়গায় বোমা বিস্ফোরণের মধ্যে দিয়ে তারা কিন্তু আমাদের ভারতের বহু জায়গাকে নিজেদের করায়ত্ত করেছিল। ঠিক তেমনি এই বাংলাদেশের পরিস্থিতির মধ্যেও কিন্তু এরকম কিছু রক্তক্ষয়ী বিপ্লবও ঘটে গেছে। সেখানে ছিল কি এরকম বুলেট আর বিস্ফোরণ। এগুলো কারা করেছিল না, করেছিল ওই কাপুরুষ মানুষের দলগুলো, যারা কোথায় ওই বিশাল প্রাসাদে বসে এইসব প্ল্যানিংগুলো করে থাকে। তাদেরকে কবি কি বলেছে? তাদেরকে কবি বলেছে শঠ তঞ্চকের এত ছদ্মবেশ। শঠ মানে হচ্ছে যারা ধূর্ত, যারা অন্যের গোপনে অনিষ্ট করে। তাকে তুমি দেখলে বুঝতেই পারবে না যে এই মানুষটা তোমার অনিষ্ট করতে পারে।
অর্থাৎ কিছু কিছু মানুষ আছে যারা ছদ্মবেশে ঘুরে বেড়ায়। ছদ্মবেশ বলতে কিন্তু তার চেহারা পোশাকে একই আছে, কিন্তু তার ব্যবহারটা ছদ্মবেশী ব্যবহার। তোমাকে মুখের সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, তো তোমার আড়ালে গিয়ে তোমার নামে নিন্দে করছে, কি করে তোমার ক্ষতি করবে সেটা চিন্তা করছে। তাহলে এইরূপ মানুষগুলোকে আমরা বলি ছদ্মবেশী মানুষ, অর্থাৎ তার ব্যবহারের ছদ্মবেশ। কবি সেটা এখানে সেটাই উল্লেখ করেছেন যে ওই যে কাপুরুষ মানুষগুলো, ওদেরকে কবি কেন কাপুরুষ বলেছে? কাপুরুষ তো তাদেরই বলে যারা হয় শঠ, তঞ্চক, ভীরু, যারা নিজস্ব বুদ্ধিতে বা নিজস্ব কি বলবো তোমার ব্যক্তিত্বে বা নিজস্ব সঠিক কাজের মধ্যে দিয়ে মানুষের ভালো করে থাকে, দেশকে বা সমাজকে এগিয়ে নিয়ে যায়, তারা কিন্তু হচ্ছে আদর্শ মানুষ। তাদেরকে আমরা কি বলি? পুরুষ, আদর্শ মানুষ হিসেবে চিহ্নিত করি। কিন্তু যেসব মানুষগুলো দেশের ভালো চায় না, দেশের ক্ষতি চায়, দেশকে অন্যের কাছে বিকিয়ে দেয় বা বিভিন্ন রাহাজানি, দাঙ্গা হাঙ্গামা, এসব লুটোতরাজের মধ্যে দিয়ে দেশের ক্ষয়ক্ষতি করে থাকে, বা এদেরকে বিভিন্ন ষড়যন্ত্রের মতো ব্যবহার করে মানুষদের ঠকায়, মানুষদের সে শোষণ করে নিজেরা অর্থপ্রাচুর্য ভোগ করে, সেই মানুষগুলোকেই কিন্তু আমরা বলছি কি কাপুরুষ মানুষ বলছি। তাই কবি তাদেরকে এখানে কাপুরুষ বলে উল্লেখ করছেন। তাহলে এই যে এই কাপুরুষ মানুষগুলোই কি এরা ঠক আর প্রতারক, এরা ছদ্মবেশে ঘুরে বেড়ায়। তো তুমি সামনে থেকে দেখলে মনে হবে এরা জনদরদি, মানুষের উপকার করার জন্য এসেছে। এরকম তো আমরা আমাদের রাজনীতি নেতাদের ক্ষেত্রে দেখতে পাই, তাই না? বলা উচিত নয়, কিন্তু এটাই বাস্তব। সামনে অনেকে থাকে যারা বলে ভালো করব, দেখা গেল অনেক সময় তারাই সমাজের নানা দিক দিয়ে নানাভাবে ক্ষতিও করে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে দেখতে পাই কি, তাহলে কিছু মানুষ যারা থাকে জনদরদি মুখোশ পরে ছদ্মবেশে সামনে আসে, কিন্তু তারাই কিন্তু আড়ালে কি করছে? আড়ালে আমাদের নানাভাবে প্রবঞ্চনা করছে। ছোট্ট একটা উদাহরণ তোমাদের এই প্রসঙ্গে বলি। দেখো, এই যে আমরা বর্তমান যে পরিস্থিতি এখন দাঁড়িয়ে আছি, এই যে করোনা পরিস্থিতি, এখন তো মানুষের পাশে কিছু মানুষ দাঁড়াচ্ছে, তারা হচ্ছে সঠিক মানুষ। এবার যেই মানুষগুলো এই পরিস্থিতিকে কেন্দ্র করে অক্সিজেন সিলিন্ডারের দাম বাড়িয়ে দিচ্ছে, ওষুধপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, মানুষের কাছ থেকে নানাভাবে অর্থ উপার্জনের ফন্দি ফিকির করছে, তাহলে সেই মানুষগুলোকে কিন্তু আমরা সেই কাপুরুষ মানুষের দলেই ফেলতে পারি। কিন্তু তাদেরকে তুমি দেখলে বুঝতে পারবে না তারা এত সামনের দিকে, তোমাকে মনে হবে জনদরদি, কিন্তু এই এক শ্রেণীর কিছু মানুষ রয়েছে যারা এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে প্রচুর মুনাফা বা অর্থ উপার্জন করে কিন্তু নিজের আখের গুছাচ্ছে। তাহলে এদেরকে আমরা কি বলতে পারি? ষটতঞ্চক বলতে পারি। তাহলে এই জায়গাটাই কবি তখন কবির ক্ষেত্রে রিয়ালাইজ করেছিলেন, অনুভব করেছিলেন তার বাংলার মাটিতে। সেটাকেই কবিতায় তুলে ধরেছেন। আবার দেখো, এই তুলনা করতে করতে কবি আবার টুইস্ট করলেন, চলে এলেন কোথায়? চলেন আবার প্রকৃতির বুকে। রাত্রির শিশিরে তবু কাঁপে ঘাস ফুল। রাত্রির শিশির, অর্থাৎ রাতের যে শিশিরটা পড়ে, শীতকালে আমরা শিশির পড়তে দেখি, সেই শিশির যখন এসে ঘাস ফুলের ওপর পড়ে, তখন টুক করে শিশির পড়লো আর ঘাস ফুলটা কিন্তু সেই শিশিরের ভারে কেঁপে উঠলো। অর্থাৎ সেটাও একটা সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, সেটাও কবি যেন দেখতে পেয়েছেন, উপলব্ধি করেছেন। তাই কবি সেই সৌন্দর্যকে তুলে ধরেছেন এইখানে। এ আমারই 3.5 হাত ভূমি। অর্থাৎ এই যে এত কিছু কবি বললেন এই স্ট্যান্ডাটার মধ্যে এবং তার আগের স্ট্যান্ডায়, যত কিছু যাই থাক, একই দিকে প্রকৃতির যে সৌন্দর্য, একদিকে যে হানাহানি মারামারি, তবু যাই হোক না কেন, এটাই হচ্ছে কবি সেই 3.5 হাত ভূমি, অর্থাৎ এই বাংলাদেশের মাটি। কবি এখান থেকে কিছুতেই নির্বাসন নেবেন না। যদি নির্বাসন তিনি নেন, তার আগে তিনি নির্বাসনের চেয়ে মৃত্যুটাকেই শ্রেয় মনে করবেন। তিনি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবেন এবং মৃত্যুবরণ করবেন। পরের স্ট্যান্ডে চলে আসে, লাস্ট স্ট্যান্ডা। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পাড়ে বসে আছে বক, আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক। তো কবি কি বলছেন? কুয়াশার মধ্যে, কুয়াশা আমরা শীতকালে কুয়াশা দেখতে পাই, এবং এই কুয়াশায় কবি কখনো দেখেছেন কোনো শিশুকে ভোরের স্কুলে যেতে? ভোরবেলার দিকেই কুয়াশা পড়ে, বেলা পড়ে গেলে সে কুয়াশা থাকে না। তাহলে মর্নিং স্কুলের কথা বলছেন। তোমরা যারা আইসিএসসি বোর্ডের মর্নিং স্কুলে গেছো, নিশ্চয়ই কুয়াশা দেখেছো, যে শীতের সকালে কুয়াশা কি সুন্দরভাবে পড়ে। তাহলে কবি সেই শীতের সকালের কুয়াশাতে কোনো এক শিশুকে ভোরের স্কুলে যেতে দেখেছেন। শুধু দেখেছেন না, হয়তো কবি নিজেও গেছেন, এবং সেটাকেই কবি রিয়ালাইজ করছেন নিজের মনে, মানে অনুভব করছেন, উপলব্ধি করছেন। নিথর দিঘির পার, নিথর মানে হচ্ছে যেই জলটা স্থির শান্ত। শীতকালে নদীর বুকে যেহেতু শীতের পরিবেশটা খুব ঠান্ডা ধীর হয়, তাই কবি সেই দিঘির জলটাকে কি দেখছেন? একদম ধীর স্থির শান্ত হয়ে রয়েছে। সেই দিঘির পাড়ে বসে আছে বক।
অর্থাৎ বকটা বসে আছে, নিশ্চয়ই দিঘি থেকে সে কোনো মাছ ধরবে সেই আশাতে। তাহলে ওই যে একটা সৌন্দর্য, ঠান্ডা শীতের কুয়াশা ভরা সকাল, যে শান্ত দিঘির জলের পাশে বসে থাকা বক, সাদা ধবধবে বক, এটা কবির স্মৃতিতে রয়েছে। তাহলে কবি এগুলো কি করে ভুলে যাবেন? অর্থাৎ যেই ঘটনাগুলো কবি এই আগে উল্লেখ করে গেলেন, এগুলো কিন্তু কবির নিজের উপলব্ধি করা, নিজের চোখে দেখা বাংলার দুরকম সৌন্দর্য। একরকম সৌন্দর্য প্রকৃতি, একরকম সৌন্দর্যের অবমাননা করছে সমাজ, তারও হানাহানির দিক। তাহলে এই যে এত কিছু কবির স্মৃতিতে রয়েছে, এই স্মৃতি তাকে সমস্ত কিছু ভুলিয়ে দেবে। স্মৃতি যদি কবিকে এত কিছু ভুলিয়ে দেন, তবে সেই স্মৃতি কি হয়ে যাবে? প্রতারক হয়ে যাবে। অর্থাৎ সে কবির সঙ্গে প্রতারণা করছে। কিসের প্রতারণা? না, কবিকে ভুলিয়ে দেওয়া। তার সমস্ত অতীতের স্মৃতি, তার বাল্যবেলার স্মৃতি, তার এই মাতৃভূমিতে কাটানো প্রতিটি সুখ দুঃখ, হাসি কান্নার স্মৃতি, সমস্ত কবিকে ভুলিয়ে দিয়ে সে কি হয়ে যাবে? সেই স্মৃতি হয়ে যাবে প্রতারক। তাই কবি কি বলছেন? স্মৃতি তুমি এত প্রতারক। কবি কেন তার স্মৃতিকে প্রতারক বলছেন? চলে এসো পরের লাইনে। পরের লাইনে কি বলেছে? আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি। অর্থাৎ কবি মন্থর বিকেল, এবার চলে এলেন শীতকাল থেকে, বা চলে এলেন কবি একটু গরমের দিকে। অর্থাৎ আমরা দেখি যে শীতের বিকেল যখন ঝুপ করে শেষ হয়ে যায়, সন্ধ্যা নেমে যায়, এই গরমের বিকেলে কিন্তু খুব দীর্ঘ সময় ধরে চলে। অন্তত 6:45টার আগে কিন্তু সন্ধ্যা নামে না। তোমরা নিশ্চয়ই দেখেছো। তাহলে কি, অথচ 5টা থেকে 5:30টার মধ্যে কিন্তু শীতের বিকেলটা কিন্তু শেষ হয়ে যায়, অন্ধকার নেমে যায়। কিন্তু এই মন্থর বিকেলটা কবি অনুভব করেছেন কখন? না, গরমকালে। সেই মন্থর বিকেলে কবি কি দেখেছেন? শিমুল তুলোর ওড়াউড়ি। অর্থাৎ শিমুল গাছ যেখানে থাকে, আমি দেখেছি প্রচুর যখন হাওয়া দেয় না, ওই শিমুলের আঁশগুলো হাওয়াতে না এত সুন্দরভাবে ভেসে ভেসে এসে না জানলার গায়ে, পর্দার গায়ে আটকিয়ে থাকে। আঁশগুলো দেখতে না একটা ছোট ছোট পোকার মতো লাগে। সেই শিমুল তুলোর আঁশগুলো, তো ওগুলো হাওয়ায় উড়ে উড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। জানলার গায়ে, পর্দার গায়ে, তারপর ধরো দেয়ালের গায়ে, বিভিন্ন জায়গায় এগুলো লেগে থাকে, দেখতে ভারী সুন্দর লাগে। আর যেখানে ফাঁকা জায়গা থাকে, সেগুলো হাওয়াতে উঠতে থাকে। তো কবি সেই সৌন্দর্যটাকেও দেখেছেন। মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি। অর্থাৎ এই প্যারাগ্রাফে কবির কিন্তু টোটালি চলে এসছে প্রকৃতির সম্পূর্ণ সৌন্দর্য। মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে। অর্থাৎ মোষ হচ্ছে ভীষণ পরিশ্রমী একটা জন্তু, যে জন্তুটা দিয়ে কিনা লাঙ্গল টানা হয়। বাংলাদেশের জমিতে লাঙ্গল টানে, তার পিঠে অনেক মালপত্র বয়ে নিয়ে যাওয়া যায়। তাহলে এই যে একটা প্রাণী যখন প্রচুর পরিশ্রম করে, ঠিক তার পরিশ্রমের প্যাটার্নটাকেই কিন্তু কবি তুলনা করেছেন পরিশ্রমী মানুষের সাথে। অর্থাৎ একটা মানুষ যখন এরকম ভাবে প্রচুর পরিশ্রম করে, মাঠে ঘাটে তার গৃহে, তার পরিশ্রমটা হচ্ছে ওরকম মোষের পরিশ্রমের মতো। মানুষ তার ঘাড়ে করে কি নেয় যায়? মালপত্র বয়ে নিয়ে যায়। তাই কবি এখানে বলছেন মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষ। মোষ যেরকম তার ঘাড়ে করে লাঙ্গল বয়ে পরিশ্রম করছে, ঠিক মানুষও একই রকম ভাবে নিজের জীবিকা অর্জনের জন্য প্রচুর পরিশ্রম করছে, সেটা কবি দেখেছেন। তার সাথে কবি আবার কি দেখেছেন? সেই পরিশ্রমী মানুষের পাশে দেখেছেন আবার সুন্দর, কি বলেছেন? শিউলি ফুলের মতো বালিকার হাসি। তাহলে এই যে শিউলি ফুলের মতো বালিকার হাসি, এখানে প্রশ্ন করতেই পারো, কবি কেন বলেছেন বালিকার হাসিটা শিউলি ফুলের মতো? না, এই কারণে কবি বলেছেন যে অনেক তো ফুল ছিল। শিউলি ফুলটা দেখবে ভোরের সকালে ফোটে। শিউলি ফুল হচ্ছে ভোরের সকালে ফোটে, আবার ঝরে পড়ে যায়। যখন সমস্ত গাছ জুড়ে ফুলটা ফোটে, তখন গাছটা ভীষণ সুন্দর লাগে, একটা সুন্দর গন্ধে চারিদিক ভরে যায়। আবার যখন গাছ থেকে যখন মাটিতে পড়ে যায়, তখন গন্ধটা থেকে যায়, কিন্তু গাছটা শূন্য হয়ে যায়। তাহলে ধরো একটা মানুষের মুখে যে হাসিটা আসছে, এখানে কবি সেই হাসিটা একটা বালিকার হাসির সঙ্গে তুলনা করেছে। অর্থাৎ একটা ছোট্ট বাচ্চা মেয়ে যখন হাসে, তার মুখে ধরো সাদা ধবধবে দাঁতগুলো বেরোচ্ছে, মিষ্টি হাসি। সেই সাদা ধবধবে দাঁতটা হচ্ছে ধরো শিউলি ফুলের এক একটা পাপড়ি, সাদা পাপড়ি। আর তার মিষ্টি হাসিটা ধরো শিউলি ফুলের সেই সৌন্দর্য। হুম আর সেই হাসির যে রেশটা মানুষের মনকে ছুঁয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সেই ফুলের গন্ধ। তুমি তাহলে এরকম ভাবে ভাবতে পারো, একটা কবির ভাবনাকে আমরা যেরকম ভাবে খুশি ভাবতেই পারি, এবং সেই ভাবনাটা কিন্তু এই মুহূর্তে আমরা যেরকম ভাবছি সেটাই কিন্তু সঠিক।
অর্থাৎ একটা ফুলের যে সৌন্দর্য, একটা ছোট্ট বালিকার হাসিটাও কিন্তু সে একই রকম সুন্দর। অর্থাৎ বালিকা হাসলো, আবার তার হাসিটা মিলিয়ে গেল, অর্থাৎ এই মিলিয়ে যাওয়াটা হলো গাছ থেকে শিউলি ফুলের ঝরে পড়াটা। তাহলে কবির এই যে একটা সুন্দর চিন্তাভাবনা, অপরূপ চিন্তাভাবনা, কত গভীর চিন্তাভাবনা, প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে তিনি যে চিন্তা করেছেন, সেই চিন্তার কিন্তু প্রতিটা জায়গা কিন্তু ফুটে উঠেছে কিন্তু এই কবিতার লাইনে। ঠিক আছে, তাহলে কবি কি বলছেন, শিউলি ফুলের মতো বালিকার হাসি। যা তোমাদের বলে দিই, প্রত্যেকটা লাইন যে আমি তোমাদের ব্যাখ্যা করছি, এই প্রতিটা লাইন ধরেই যদি কোশ্চেন যেরকমই থাকুক, উত্তর কিন্তু এই কবিতা টোটাল জিস্ট আসবে। ওকে, তাহলে কবি কেন বলছেন শিউলি ফুলের মতো বালিকার হাসি, তোমাকে ওইটাই বলতে হবে। শিউলি ফুলের সৌন্দর্য, তার সাদা রং, তার সুন্দর গন্ধ, সেই গন্ধটা তিনি তুলনা করছেন একটা ছোট্ট বালিকার হাসির সাথে। সেই হাসি এরকম স্নিগ্ধ শান্ত আর কি, এরকম সৌরভ মণ্ডিত, মানে সুন্দর, মানে মানুষের মনকে ছুঁয়ে যাচ্ছে সেই হাসির রেশটা। তাহলে দুটো কবি দেখতে পাচ্ছেন, একদিকে পরিশ্রমী মানুষ, একদিকে একটা বালিকার সরল হাসি। নিয়ে খেজুর রসের ঘ্রাণ, কবি নিয়েছেন তার খেজুর রসের ঘ্রাণ। খেজুর রসের যেখানে খেজুর চাষ হয়, আমি কিছুদিন আগে পুরুলিয়া ঘুরতে গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম প্রচুর খেজুর গাছ, আর সেই গাছের মধ্যে না ওই হাঁড়ি ঝুলিয়ে রেখেছে ওই রসটাকে ধরে রাখার জন্য। আমি কোনোদিন খেজুর রসের গন্ধ পাইনি, এটা আমার হয়নি, সেজন্য এটা আমি তোমাদের বলতে পারবো না। কিন্তু যেই খেজুর রস আমরা কিনে নিয়ে এসেছি বাড়িতে খাওয়ার জন্য, তার গন্ধ পেয়েছি, কিন্তু একদম প্রপার যে খেজুর রসের যে গন্ধটা হয় সেটা আমি কখনো নিতে পারিনি। কিন্তু খেজুর গুড় যেটা ঘরে আসছে সেটার গন্ধ নিয়েছি, কিন্তু খেজুর রসের যে ঘ্রাণ সেটা হয়তো কবি নিয়েছেন, তাই কি বলছেন আমি খেজুর রসের গন্ধ নিয়েছি। আর কি শুনেছেন, দুপুরের চিলের তীক্ষ্ণ স্বর, তীক্ষ্ণ মানে হচ্ছে তীব্র সরু একটা স্বর, চিল যখন ডেকে যায় এই বিকেলের আকাশে, দুপুরের আকাশে সেই চিলের তীক্ষ্ণ স্বরটাও কবি শুনেছেন, সেটাও কিন্তু কবির মনকে ছুঁয়ে গেছে। তাহলে কবির নাক গন্ধ নিয়েছে খেজুর রসের, কবির কান শুনেছে তোমার চিলের তীক্ষ্ণ স্বর, কবির চোখ দেখেছে কিসে না প্রকৃতির এই নানা সৌন্দর্যকে, সেই বালিকার হাসিকে, আর কবি নিজেও উপলব্ধি করেছেন, দেখেছেন এই বাংলার ভূমিতে নানা রকম কি বিভীষিকাময় রক্তক্ষয়ী বিপ্লব, হানাহানি, মারামারি, তারপর হচ্ছে বুলেট বিস্ফোরণ, সব কিছু, রণহিংসা, সমস্ত কিছুই মিলেমিশে কবি এত কিছু যে নিয়েছেন, তাহলে সেই জিনিসগুলোকে কবি কি করে ভুলে যাবেন কি করে? যতই তার এই বাংলাদেশের আলো বিষণ্ণ হোক না কেন, তা বলে তিনি বিষণ্ণ আলো দেখে পালিয়ে যাবেন, এখান থেকে নির্বাসন নেবেন, তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে? কবি কোথাও যাবেন না। কবিকে যদি নির্বাসন দিতে হয়, তাহলে কবি তার আগে কি করবেন, কবি বিষ পান করবেন, এই 3.5 হাত ভূমিতেই তিনি নিজেকে এখানেই বিলীন করে দেবেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের মূল কবিতাটার সারাংশ। আশা করি বুঝতে পেরেছো। অনেক কোশ্চেন আছে, যেমন একটা কোশ্চেন হচ্ছে, আমি কি দেখিনি কোনো মন্থর বিকেল, কবি এখানে মন্থর বিকেল বলতে কি বুঝিয়েছেন। এই তোমার চিলের তীক্ষ্ণ স্বর কিভাবে, এই যে চিলের তীক্ষ্ণ স্বর বলতে না শিউলি ফুলের মতো বালিকার হাসি বলতে কবি কি বুঝিয়েছেন সেটা একটা কোশ্চেন। কুয়াশার মধ্যে যায় এক শিশু ভোরের স্কুলে, এখানে কবি প্রকৃতির কোন অপরূপ সৌন্দর্যের কথা বলেছেন এবং এই প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে কবি কি কি উত্থাপন করেছেন। তারপর ধরো আরেকটা কোশ্চেন হতে পারে, ধান খেতে চাপ চাপ রক্ত, এই বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, বা এই আলোচ্য লাইনটির ব্যাখ্যা করো। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ, কবি আলোকে কেন বিষণ্ণ বলেছেন। মানে এই যে প্রত্যেকটা তোমাদের আমি লাইন ধরে ধরে বুঝিয়েছি, তখনই কিন্তু আমি প্রত্যেকটার মানে বলে দিয়েছি যে কবি কেন বলছেন। এই যে কবি বলছেন বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, কবি এখানে কাপুরুষতার মেলা বলতে কি বোঝাতে চেয়েছেন, বুলেট ও বিস্ফোরণ বলতেই বা কি বোঝানো হয়েছে, কবি কেন ঠোঁটে ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবেন, কবি কেন নির্বাসন নেওয়ার আগে মৃত্যুবরণ করতে চান। এই যে প্রত্যেকটা প্রশ্নের যা উত্তর, প্রতিটা উত্তর কিন্তু আমি কবিতাটা বোঝানোর মধ্যে দিয়েই বলে দিয়েছি। তাই কবিতাটা ভালো করে পড়ে নেবে, পড়ে নেওয়ার পরে অবশ্যই এটা দেখো, যদি বুঝতে পারো, আশা করি বুঝতে পারবে, যদি বুঝতে না পেরে থাকো কোথাও অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার জন্য। অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা নিও।